আগরতলা দিয়ে এই দিক দিয়ে আপনার আমাদের দেশের যে লাকসাম দিয়া রাস্তা করতেছিল, আগরতলা এই যে রাস্তা করতেছিল, চিটাং থেকে আপনার যদি পোর্ট থেকে মাল নিয়ে ভারতের ওই যে সেভেন সিস্টারে দিতে পারে। তো এটা করতে গিয়ে তারা অনেক টাকা ইনভেস্ট করার পরে ইন্টারিম আসার পরে এগুলো বন্ধ হয়ে গেছে। তো ওইগুলি রিস্ক না নিয়ে তাদের নিজের জায়গায় নিজে করতেছে, নিজে করবে, স্বাবলম্বী হয়ে যাচ্ছে। আপনার দিকে তাকায় থাকতে হবে না। এখানে আরো কিছু জিনিস আছে, সামরিক সরঞ্জাম নেওয়ার, এখানে যে আমি আর শুনলাম যে সামরিক সরঞ্জাম যদি নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা পড়বে না, কারণ যদি কোনো কারণে কোনো দিন যদি এটা না হোক, এটাই তো ভালো। ভারত চীনের সাথে যেহেতু একটা মানে দ্বন্দ্ব আছে, বাংলাদেশের সাথে দ্বন্দ্ব হয় মাঝে মধ্যে, হয়ে এই যে সরকারের সময় সামরিক সরঞ্জাম যদি পরিবহনের ক্ষেত্রে তাদের ব্যারিকেড আসতে পারে, তাহলে এমন জিনিস এমন ভাবে তৈরি করতেছে যে এটার মধ্যে কোনো ব্যারিকেড দিতে পারবে না। যদি আপনি ক্ষেপণাস্ত্র আপনার বোম্বিং করে, তবু আপনি এইটা আপনার এই যে আপনার রেল লাইন যেটা আপনার করিডোর তৈরি করতেছে আপনার মাটির সাথে কানেক্টিভিটিটাকে তারা খুব টেকসই করতেছে। যে একদম লং টাইম থেকে হুমকি আছে, দুদিক থেকে হুমকি আছে, একদিকে বাংলাদেশ, অন্যদিকে চায়না, দুদিক থেকে চিকেনিকের উপরে বড় ধরনের হুমকি তারা অনুভব করতেছে বর্তমানে। সেজন্যই তারা নানামুখী পদক্ষেপ নিচ্ছে, একদিকে সামরিক প্রস্তুতি নিচ্ছে, আরেকদিকে কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য আন্ডারগ্রাউন্ড এই সুড়ঙ্গ পথটা তৈরি করছে 36 কিলোমিটার দীর্ঘ। এবং এখানে দেখেন আপনি যে এটা হচ্ছে এই যে গঙ্গার সাথে যে একটা কথা বলি, এইখানে একটা কথা বলি, ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার প্রবীর সন্ন্যাল তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি যখন 70-এর দশকে, এটা কিন্তু তাদের মাথায় 70 দশক থেকে এই চিকেন নেক নিয়ে কিন্তু তাদের মাথায় একটা আছে, মানে যন্ত্রণা আছে বা একটা দুশ্চিন্তা আছে চীনকে কেন্দ্র করে। এখন আবার বাংলাদেশ থেকে যখন হুমকি আসে, তখন তারা ভাবতেছে যে প্রবলেম তো বাড়তেছে। আবার আপনি যেটা বললেন, পাকিস্তান যখন বাংলাদেশের সাথে অনেক বেশি ধর্মহরণ করে, ভারতের চিরশত্রু, তখন তাদের ভিতরে তো আতঙ্ক আসতেই পারে। তো তিনি বলছেন, 70 দশকের শেষ দিকে সিকিমে পোস্টেড ছিলাম, তখন আমাদের আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুতি হিসেবে পরিকল্পনা করা থাকতো, চীন যদি ভুটান হয়ে আমাদের শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেক আক্রমণ চালায়, তাহলে আমরা কি করব। এই যে 70 দশক থেকে বোঝা যাচ্ছে যে তাদের মাথায় কিন্তু এটা আছে যে চীন যদি কোনোভাবে এখানে আক্রমণ চালায় ভুটান হইয়া, ভুটানের ভিতর দিয়ে ঢুকে গেল, ভুটানের সাথে তাদের সম্পর্ক ভালো হয়ে গেল, বা যে কোনো ভাবে ওরা প্রেসার করলো, শক্তি প্রয়োগ করলো নানাভাবে। আবার বলতেছে তিনি, এখন তো আবার মাঝে মাঝে বাংলাদেশের কারা সব হাস্যকর হুমকি দেয় শুনি যে তারা নাকি চিকেন নেক দখল করে নিবে, এইভাবে মন্তব্য করছেন তিনি। তার মানে হচ্ছে এই যে আন্ডারগ্রাউন্ডে মাটির তল দিয়ে ওরা যে সুড়ঙ্গ পথটা তৈরি করছে, এটি দুটি কারণ, একটি হচ্ছে বাংলাদেশ, আরেকটি হচ্ছে চায়না। তবে চায়নাকেই তারা বেশি ভয় পাচ্ছে এই জায়গাটায়, আর বাংলাদেশের বিষয়টা ইদানিং কালে তাদের মাথায় ঢুকেছে যে না, বাংলাদেশ থেকেও প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে একটা যুদ্ধ তৈরি হয়ে যাওয়াটা কোনো ভালো লক্ষণ নয়। অনেকটা এরকম, তাই নয় কি? এখানে একটা জিনিস দেখেন, হ্যাঁ আপনার কথাটা এটাই রাইট। তবে এই নিয়ে একটা জিনিস দেখেন, যে উনি যেটা বললো না যে হাস্যকর, বাংলাদেশের পক্ষ থেকে যে বললো যে হাস্যকর, এই হাস্যকর তো কথাটা আমরাও বলতেছি, এটা তো হাস্যকর। এবং আজকে কিন্তু আমাদের যে বর্তমান যে ফখরুল সাহেব, বর্তমান গভর্নমেন্টের যে সেকেন্ড ম্যান, ডাইরেক্ট কিন্তু বলে দিছি। রফিক ভাই কিভাবে বলছেন, অনেকটা মনে হয় তাচ্ছিল্য করে বলছেন নাকি, আমি বুঝি না। তিনি বলছেন এখন তো আবার মাঝে মাঝে বাংলাদেশের কারা সব হাস্যকর হুমকি দেয় শুনি যে তারা নাকি চিকেন নেক দখল করবে। না, হাস্যকর তো অবশ্যই, হাস্যকর তো আমরাই বলতেছি সময়, উনি বলবে কেন? উনি তো ধরেন ভারতীয় একজন মানে কমান্ডার ছিলেন, ওনার কথা বলবেন। আমরা তো বহু তাকে বলছি হাস্যকর। ইভেন আমাদের ফখরুল সাহেব আজকে কি বলছে, ওরা তো কড়া ভাষায় ফখরুল সাহেব এদের বিয়ে করছে, আমাদের দেশের যারা এরকম বক্তব্য তাদের বিরুদ্ধে কথা বলছে, কড়া ভাষায় বলছে ফখরুল সাহেব। এটা হাস্যকর তো আমরা নিজেই বলি, এটা হাস্যকর না। আপনি মনে করেন আপনি পারবেন ওই পাকিস্তান দিয়ে ট্রেন করে জঙ্গি এনে ওই দিক দিয়ে, ওই যে বললাম না, পাহাড় দিয়ে ঢুকাই দিতে পারবেন, কিন্তু আপনি চিকেন নেকে আপনি আক্রমণ করে। এবং সবচেয়ে বড় জিনিস এগুলো আমি আসলে ইন্টারন্যাশনাল ইয়াতে পড়ে কিনা এটা দেখেন কতটুকু মানে
একটা স্বাধীন দেশ ভারত, আমাদের দেশ একটা স্বাধীন ছোট্ট আমাদের দেশ, ভারত থেকে চতুর্দিক বেষ্টিত। আমাদের দেশের সামরিক কর্মকর্তারা যদি দু একজন সামরিক যদি বলে যে ভারতকে যতক্ষণ পর্যন্ত ভাগ করা না হবে, মানে ওই 7 সিস্টার টুকরো টুকরো না করা না হবে, ততক্ষণ বাংলাদেশ শান্তি থাকবে না, এটা কোনো আপনার নীতিগত দিক হইতে পারে? তাহলে আপনি ভারত কেন আপনার প্রোটেকশন দিবেন না বলেন ভাই? আপনার বাড়িতে যদি আক্রমণ করতে চায়, তাহলে আপনি চিন্তা করবেন না কিভাবে প্রোটেকশন নেওয়া যায় আগে? ভারত ছোটখাটো দেশ না, তাদের প্রোটেকশন নেওয়ার জন্য তাদের ওই ক্যাপাসিটি আছে। তারা তো অর্থনীতি বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ, এবং আপনার ইউরোপের সাথে যে আপনার হয়েছে বাণিজ্য চুক্তি হচ্ছে, বা ওই যে মধ্যপ্রাচ্যের গালফ কোঅপারেশন ইয়াদের যারা দেশ, তাদের সাথে যে বাণিজ্য যুদ্ধ, তাতে গিয়ে বিশ্বের তৃতীয় অর্থনীতি শক্তিতে পরিণত হবে। সুতরাং ভারতে এগুলি করার তো তাদের জন্য কোনো ব্যাপারই না। তারা সেই ক্ষেত্রে তাদের ভূখণ্ড আপনার রক্ষা করার জন্য চেষ্টা করবে না, চিন্তা করবে না। এবং এতে তো ভারতের বড় প্রবলেম হলো 7 সিস্টারে কিছু আপনার জঙ্গি উত্থান, আগের থেকে জঙ্গি আছে, এই জঙ্গিদেরকে বিভিন্ন ভাবে অস্ত্র দিতে পারতেছিল না। অস্ত্রটা সাধারণত সবচেয়ে মাধ্যমটাই বাংলাদেশ অথবা মায়ানমার। ভারতের বিচ্ছিন্নতাবাদী যারা আছে, ওদের অস্ত্রটা পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে আপনার হয় মায়ানমার, বাংলাদেশের থেকে। বাংলাদেশ যেহেতু আপনার 16 বছর সুবিধা করতে পারে নাই, যে কারণে ওদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কিন্তু ঠিক মতো কাজ করতে পারে না। ওরা কিন্তু এই গত 17 বছরে মানে আওয়ামী লীগের যে সরকারের 17 বছর, এখানে তারা কোনো অস্ত্রই পায় নাই। অস্ত্র পায় না, কোথা থেকে অস্ত্র আনবে? অস্ত্র যুদ্ধ করবে কিভাবে? আর এই যে মায়ানমার যুদ্ধ হচ্ছে, সেটা তাদের নিয়ে চিন্তা, শুধু ওই কারণে আপনার ওরা অনেকটা আপনার হয়েছে, দুর্বল হয়ে গেছে। এখন যেহেতু এই গত সরকার ইন্টারিম সরকার, আমরা আশা করবো এখন যেহেতু বর্তমান যে নির্বাচিত সরকার আছে, তারা তো বুঝতে পারছে প্রথম দিকে বুঝতে পারছে দেখে আপনার ব্যাপক আলোচনা হচ্ছে। দেখেন কি আলোচনা হচ্ছেন, দেখেন নতুন আলোচনা যে আপনার আপনার কলিল সাহেবকে, ডক্টর কলিল সাহেব বানাইলো কেন, উপদেষ্টা বানাইলো কেন না, স্বরাষ্ট্র মানে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে কেন? দেখেন ভীষণ আলোচনা চলছে। আমি এটা মানে আলোচনা হতেই পারে, বিভিন্ন ধরনের আলোচনা, বিশেষ করে আপনার এনসিপির ছেলেরা ওরা কড়া সমালোচনা করতেছে। কি সমালোচনা করছে? যে কলিল সাহেব বিএনপির এজেন্ট হিসেবে কাজ করছে এখানে ইউনূস সরকারের আন্ডারে। ইউনূস সরকার বিএনপির এজেন্ট হিসেবে কাজ করে, তাহলে তোমাদের প্রধান উপস্থিত ছিল, তোমাদের লোক ছিল, তাহলে নিয়োগ তো ইউনূস সাহেবই দিছে, আর তোমরা তো ক্ষমতার পাশাপাশি ছিল। বলছেন তিনি ভারতের এজেন্ট, ভারতের রাখেন, আমি আসতেছি, এমন কথাও তো কেউ কেউ আমি ওই জিনিসটাই আসতেছি, ওদের ওই জিনিসটাই আসতেছি যে ওনাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, যে ওনাকে অনেকে ভারতের মানে ঘনিষ্ঠ হিসেবে আবিষ্কার করতেছে, আবার আমেরিকার ঘনিষ্ঠ হিসেবে আবিষ্কার করতেছে, আবার এই যে এনসিপিরা এখন তাদের সমালোচনা করতেছে। এতদিন কিন্তু তাদের পক্ষে ভালো ছিল, তার কারণ তাদের গুরু ইউনূস সাহেব তাকে নমিনেশন দিছিল, তাকে বানাইছিল আপনার সামরিক বলে আপনার নিরাপত্তা উপদেষ্টা বানাইছিল, এবং নিরাপত্তা উপদেষ্টার পরে উনি কিন্তু আবার আরেকটা জিনিস ছিল, কাজগুলো কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার কাজে করছে। উনি সারা ঘুরে বেড়াইছে। ইভেন আমরা আমাদের তারেক জিয়া সাহেবের সাথে লন্ডনে বৈঠক হয়েছে, ওরা ওইখানেই কিন্তু মানে ঘটনা করছে। এখন এই জন্য এনসিপির ছেলেরা ওই যে লন্ডনে বৈঠকের পরে বিভিন্ন ঘটনার কারণে এখন কলিল সাহেব আপনার করতেছে, টার্গেট করে অনেক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। এটা নিয়ে আজকে মিডিয়াতে প্রচুর সবাই আলোচনা করছে। তো আমার যেটা কথা, আমার ব্যক্তিগত মত, কে কোন সরকার ক্ষমতা থাকবে না থাকবে সেটা কোনো কথা না। আমার এই দেশ সুন্দর করে ভালো চললো কিনা, আমার প্রতিবেশীর সাথে আমার ভালো সম্পর্ক থাকলো কিনা, সেটা হলো আমার বড় জিনিস। এখন খলিল সাহেব যদি মনে করে, খলিল সাহেব তারেক জিয়া সাহেব আপনার প্রধানমন্ত্রী, হ্যাঁ বর্তমান প্রধানমন্ত্রী, তাকে যে পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দিছে, এটা অবশ্যই চিন্তা করে দিছে। উনি কোন দেশের আছেন সেটা হলো পরের কথা। উনি কার সাথে ঘনিষ্ঠ তো অবশ্যই আমেরিকার সাথে ঘনিষ্ঠ এবং ভারতের সাথে ঘনিষ্ঠ, এটা কিন্তু খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। আমেরিকার সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক দরকার এবং ভারতের সাথে গুরুত্বপূর্ণ, এই দুইটা সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্ক দরকার। আমাদের দেশকে আগায় যেতে হলে এই দুইটা দেশের সাথে অবশ্যই সম্পর্ক দরকার, পাশাপাশি অন্যান্য সব কান্ট্রির সাথে অবশ্যই দরকার। কিন্তু তারা কিন্তু বিশ্বে ধরেন 3টা জায়গা আছে, জাপান আছে, অন্যরা তো আর এইগুলো আমাদের দেশ নিয়ে সব চিন্তা করে না। যেহেতু ভারত এবং আমেরিকা, এই দুটোই নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয় বাংলাদেশের সাথে, আবার সাথে হলো চায়না। এখন যদি কলিল সাহেব যদি আমেরিকার ঘনিষ্ঠ বা ভারতের ঘনিষ্ঠ হয়, সেগুলো আমাদের দেশের যদি উপকার হয় ভালো। এটা নিয়ে এখন আমাদের জন্য অপেক্ষা করতে হবে যে কি হয় না হয়। এখন কি এরা এনসিপির যে ছেলেরা আছে বা জামাত আছে, জামাত তো বলতেছে না, এনসিপির বলতেছে যে বিএনপি চোর হিসেবে কাজ করতেছে। এই হলো ব্যাপার আর কি। তবে আমি আশা করবো যে ভারতের সাথে, এবং ফখরুল সাহেবের যে বক্তব্য দিছে সেটা আমি যথেষ্ট আশাবাদী যে ভারতের সাথে যে আমাদের বৈরী সম্পর্কটা ছিল সেটা পুরোপুরি কেটে যাবে খুব তাড়াতাড়ি।
এবং পরবর্তী এই সরকারের পরবর্তী সময়ের কার্যক্রমের উপর ডিপেন্ড করবে যে কি। এরপর আরেকটা জিনিস দেখেন,